বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। শুধু সংসদ সদস্যের শপথ নিলেন বিএনপির এমপিরা, দ্বৈত শপথ নিল জামায়াত ও এনসিপি। শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণা বিএনপির এমপিদের। বিরোধী দলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম। হাতিয়ায় ছাত্রদল নেতার ঘরে তালা দিয়ে অগ্নিসংযোগ। স্পেনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত 5। মন্ত্রিসভায় ডাক পেলেন ফুটবলার আমিনুল হক। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি তানজির রহমান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদে আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। নবগঠিত এই মন্ত্রিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদের মতো জ্যেষ্ঠ নেতারা স্থান পেয়েছেন। মন্ত্রিসভায় বড় চমক হিসেবে টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন জোনায়েদ সাকি ও নুরুল হক নূরের মতো তরুণ মুখগুলো। এই মন্ত্রিসভার গঠনের মাধ্যমে দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটে দেশে পুনরায় নির্বাচিত সরকার যাত্রা শুরু করল। আজ মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে গণভোটে হ্যাঁ জয়ী হলেও বিএনপির 209 জন এমপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত থাকেন। দলটির পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি সংবিধান নেই, তারা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এ কারণে সংসদ সচিবালয়ের প্রস্তুতি থাকার পরেও বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে 11 দলীয় জোটের দীর্ঘ বৈঠকের পর জামায়াতে ইসলামীর 68 জন এবং এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ উভয় ফর্মেই শপথ নিয়েছেন। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় জুলাই সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব বর্তাবে সংবিধান সংস্কার পরিষদের ওপর। দীর্ঘ 1 বছরের আলোচনা, সংলাপ ও তর্ক বিতর্কের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগগুলো নিয়ে জাতীয় সনদ চূড়ান্ত করা হয়, যা স্বাক্ষর হয় গেল 17 অক্টোবর। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। আজ মঙ্গলবার সংসদীয় দলের প্রথম বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে বিজয়ী বিএনপির এমপিরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এবং সরকারি প্লট না নেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে কোনো সংসদ সদস্য এই বিশেষ সুবিধা গ্রহণ করবে না। এদিকে নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তর 50টি বিলাসবহুল গাড়ি এবং চালক প্রস্তুত রেখেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মিন্টো রোড, হেয়ার রোড সহ অভিজাত এলাকায় 37টি সরকারি বাসভবন সুসজ্জিত করে রেখেছে। আইন অনুযায়ী মন্ত্রীরা সরকারি বাড়িতে না থাকলে প্রতি মাসে 80,000 টাকা এবং প্রতিমন্ত্রীরা 70,000 টাকা ঘর ভাড়া পান। এছাড়া মন্ত্রীদের বাড়ি সাজসজ্জার জন্য বছরে 5 লাখ এবং প্রতিমন্ত্রীদের 4 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। যাতায়াত সুবিধা হিসেবে সংসদ সদস্যরা মাসে 70,000 টাকা ভাতা এবং বছরে 1,20,000 টাকা ট্রাভেল পাস পাবেন। বিএনপির এই ত্যাগের ঘোষণা রাজনৈতিক মহলে প্রশংসা কুড়ালেও সরকারের পক্ষ থেকে প্রোটোকল অনুযায়ী সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতৃত্বের নাম ঘোষণা করেছে জামায়াত ও 11 দলীয় জোট। আজ মঙ্গলবার বিকেলে সংসদীয় দলের বৈঠক শেষে জানানো হয়, সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতা হিসেবে মনোনীত হয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও তরুণ সংসদ সদস্য নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে দুপুরে প্রধান
নির্বাচন কমিশনের কাছে শপথ নেন জামায়াত জোটের এমপিরা। শপথে অংশ নেওয়ার পর জোটের নেতারা কার্যকর বিরোধী দল হিসেবে জনগণের দাবি আদায়ে সংসদে সরব থাকার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে জামায়াত নেতারা সংবিধান সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিরোধী দলের এই নতুন পদবিন্যাস এবং সংসদীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে স্পিকারের দপ্তরে এই মনোনয়ন সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়া হয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নে গভীর রাতে দরজায় তালা দিয়ে এক ছাত্রদল নেতার বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত 3:30টার দিকে 6 নং ওয়ার্ডের নলেরচর গ্রামে জেলা ছাত্রদলের সাবেক সহনাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার সময় সুজনের বাবা ঘরে না থাকায় কোনো প্রাণহানির ঘটেনি, তবে মূল্যবান মালামাল সহ ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নেভাতে গিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগানো দেখতে পান, যা পরিকল্পিত হামলার ইঙ্গিত দেয়। ভুক্তভোগী নেতার দাবি, প্রকল্প বাজারে একটি বিতর্কিত ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলায় প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শান্ত হাতিয়াকে অশান্ত করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল চিবিজ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। হাতিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। এবার আন্তর্জাতিক খবর। স্পেনের বার্সেলোনার কাছে একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জন নিহত এবং আরও 4 জন আহত হয়েছেন। দেশটির উত্তর পূর্ব কাতালোনিয়া অঞ্চলে ফায়ার সার্ভিস আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় বার্সেলোনা থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে মানলেও শহরের 5তলা ভবনের একটি স্টোরেজ রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল কর্মীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ওই ঘটনায় সন্ধ্যায় 5 জন মারা গেছে এবং আরও 4 জন সামান্য আহত হয়েছে। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ঘটনায় মৃতদের বেশিরভাগই বয়সের তরুণ। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভিতরে থাকা লোকেরা স্টোরেজ রুম থেকে বের হতে পারেননি। দমকল কর্মীরা অনেক চেষ্টা করা সত্ত্বেও তাদের জীবন বাঁচানো সম্ভব হয়নি। এবারে খেলার খবর। দেশের ক্রীড়াঙ্গন থেকে এবার সরাসরি রাষ্ট্রীয় দায়িত্বে টেকনোক্র্যাটস কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। মন্ত্রিসভায় আমিনুল হকের এই অন্তর্ভুক্তি ইতিমধ্যেই ক্রীড়া মহলে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন মাঠের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া আমিনুল হক এবার প্রশাসনিক দায়িত্বে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। সরকার তাকে টেকনোক্র্যাটস প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে, যা ক্রীড়া অঙ্গনের প্রতিনিধিত্বকে আরও জোরদার করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফুটবল ক্যারিয়ারে দেশের প্রতিনিধিত্ব করার পর সংগঠক হিসেবেও সক্রিয় ছিলেন তিনি। এবার নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত হয়ে ক্রীড়া উন্নয়ন ও যুব কার্যক্রমে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন এই সাবেক ফুটবলার। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।